এসএমসি ওরসালানের নিবেদিত 13টি পৃষ্ঠের আজকের অতিথি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত। স্যার, আপনি বাংলাদেশের এমন একজন চলচ্চিত্র নির্মাতা যে আপামর জনগণ আপনাকে সবাই চেনে, কারণ আপনি সুপার ডুপার হিট অনেক ছবি দিয়েছেন, যার ভেতর নাম না বললেই না, দাঙ্গা, আম্মাজান, কত ভালো ভালো ছবি আপনি উপহার দিয়েছেন। এই ধারাবাহিকতা রইল না কেন গত 10-12 বছরে? মান্নার মৃত্যুর পরে কিছুটা ঘাটতি হয়ে গেল, তারপরে চলচ্চিত্রে অশ্লীলতা, তারপর চলচ্চিত্রে ভিডিও পাইরেসি, সামগ্রিক চলচ্চিত্র শিল্পটাকেই আঘাত করল। আর সেই আঘাতে কাজী হায়াতও হারিয়ে গেল। নিজের ছেলে মারুফ সম্ভাবনাময় তরুণ, মান্না ভাইয়ের এক ধরনের রিপ্লেসমেন্ট আমরা ভেবেছিলাম, তাকে নিয়েও আপনি চেষ্টা করেছেন, হিট ছবিও দিয়েছেন। সেই ছেলে দেশ ত্যাগ করে প্রবাসী হয়ে গেল, একজন শিল্পী কাজী হায়াতের ছেলে। কেমন লাগে ভাবতে? ভাবতে খারাপ লাগে, তবে সে সেখানে গিয়েও বসে নেই। সে একটি ছবি বানিয়েছে, গ্রিন কার্ড। আমি মনে করি ছবিটি এই দেশে মাইল ফলক হয়ে থাকবে ছবিটি। এবং আমার দৃষ্টিকোণ থেকে আমার আজকে ছবিটা দেখে মনে হয়েছে যে হলে, সিনেমা হলে দেখে কান্নার রোল পড়ে যাবে। আমরা চাই, কিন্তু আমার প্রশ্নের গভীরতাটা আরেক জায়গায় ছিল। একটি দুটি ছবি তিনি বানাতেই পারেন, বড় ব্যবসায়ী হতে পারেন, 10-12টা বাড়ির মালিক হতে পারেন, কিন্তু মারুফকে কাজী হায়াতের সন্তান হিসেবে সিনেমা ইন্ডাস্ট্রি যে জায়গায় দেখতে চেয়েছিল, কাজী হায়াতও পারলেন না, কাজী মারুফও পারলেন না সে জায়গায় যেতে। তাও কি মান্না ভাইয়ের মৃত্যুই দায়ী নাকি অন্য কিছু? না, মান্নার মৃত্যু দায়ী না, কারণ মান্নার আগেই সে মৃত্যুর আগেই সে ইতিহাস ছবি করেছে এবং ইতিহাস ছবি সুপারহিট হয়েছে। সুপারহিট হওয়ার পিছনেও দুঃখ আছে। আমার ওই একটি ছবি ইতিহাস করার পরে আর অর্থকড়ির জন্য ছবি করা লাগতো না, কারণ আমি যেদিন ছবিটি মুক্তি পেল তার 3 দিন পরে সমস্ত বাংলাদেশে সিডি বিক্রি হতে লাগলো, গ্রামে গঞ্জে পথে ঘাটে। আমি নিজে দেখেছি, কুমিল্লা গিয়েছি, রাস্তায় একটা দোকানে বিক্রি হচ্ছে পোস্টার ছেপে, পোস্টার লাগানো। আমি বললাম, এখানে পোস্টার কেন, এটা তো সিনেমা হল না। বললো, না স্যার, ইতিহাস। সেই দিনই মারুফ বলেছিল যে আব্বা, যেখানে আইন শক্ত নেই, যেখানে আমার চোখের সামনে আমার সিনেমা দেখানো হচ্ছে, এখানে কি তোমার আমার থাকা উচিত? ঠিক। ডিপজল এবং আপনার কেমিস্ট্রিটা কি ছিল? ডিপজল যখন অভিনয়ে এসছে বা আপনার ছবি করতো, তখন তো আমরা শুনতাম যে উনি রাজনৈতিক নেতা, সেই মানুষটাকে আপনি শিল্পী বানালেন। কেমিস্ট্রিটা কি ছিল? কিচ্ছু না। ও আমার সামনে বসে যে কথা বলতো, যে ল্যাঙ্গুয়েজে কথা বলতো, যে অ্যাকসেন্টে কথা বলতো, সেগুলো আমার খুব ভালো লাগতো। যখন তেজি ছবিটা করতে গেলাম, ও একটা সংলাপ বলতো, লিখতাম ওর সামনে, ও প্রায় একটা সংলাপ বলতো। টেলিফোনে কেউ তাকে ফোন করলে বলতো, এই তোর সানডে মানডে ক্লোজ করে দেবো, কিন্তু কথা বলবি না। আমি এর অর্থ বুঝতাম না, বাট ভালো লাগতো। সে এটা কি সিনেমায় লাগানো যায় কি না ভাবতে লাগলাম আমি। ওই চরিত্রটি করার কথা ছিল কাবিলার জন্য এই ড্রেস তৈরি করা হলো। কাবিলা যখন ড্রেস পরে তৈরি হয়ে আসলো, তখন দীপজল পাশে বসা। দীপজলকে আমি বললাম, দীপজল, আসলে আমি তোমাকে দেখে এই চরিত্রটা লিখেছি, তুমি কি করবে এই চরিত্রটা? না না, আমি পারবো না, আমি কথাই তো বলতে পারি না, শুদ্ধ কথা বলতে পারি না, আমি শুদ্ধ না, তুমি যেটা বলো ওটাই বলতে হবে। কি বলেন? আমি হ্যাঁ, এই যে মান্না এদিকে, মান্না বসলাম, মান্নারে ডায়লগ দিলাম, আর ওরটা বললাম যে এখন তোমার অ্যাকসেন্টে তুমি বলো। টেপ রেকর্ডারে রেকর্ড করলাম, রেকর্ড করার পরে আমি বললাম যে এইভাবে তুমি বলতে পারবে না? চেষ্টা করতে পারি। আমি আমার ক্যামেরাম্যানকে বলে দিলাম, দীপজলের প্রত্যেক সিকোয়েন্সে একটা করে শুধু কম্পোজিট শট থাকবে, বাকি সব ক্লোজ আপ থাকবে, শুধু এইটুকু। ওর দাঁতগুলো সাদা, চোখগুলো ভালো, এইটার এক্সপ্লয়টেশন চাই। এক ছবিতেই যেন মেমোরাইজ হয়ে যায় ওর চেহারাটা দর্শকদের কাছে।
ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিষেই সেই ঘাটতি পূরণ করে। এছাড়া আপনি তো অনেক সুপারহিট ছবি অন্যের প্রোডাকশনের থেকে বানিয়েছেন। আপনার সবচেয়ে সুপারহিট ছবি যা প্রযোজককে সবচেয়ে বেশি পয়সা এনে দিয়েছে, এরকম 2-3টি ছবির নাম এবং কেমন পয়সা প্রযোজক পেয়েছে যদি তথ্যটা দিতেন। সবচেয়ে বেশি যে ছবিটির টাকা এনে দিয়েছে প্রযোজকের ঘরে, সেই প্রযোজকের নাম দীপজল। তার ছবিটির নাম আম্মাজান, এবং আম্মাজান রিলিজের সময় এটা ব্যতিক্রম হয়েছিল। আমি সেদিনও কোথায় যেন বলেছি যে ছবিটি যেদিন রিলিজ হয় বৃহস্পতিবারে, চালায় বৃহস্পতিবারের দিন রিলিজ হয়, সেই দিন তো সমস্ত অ্যাডভান্সের টাকা ঘরে তুলে নিয়ে যায় রাত্রে। তো ছবিটির দাম ছিল, সব মিলিয়ে খরচ হয়েছিল 1,02,00,000 টাকা, আর পাজেরও ভরে দীপজল 1,04,00,000 টাকা নিয়ে গিয়েছিল। মানে রিলিজের দিনে সে 2 লক্ষ টাকা লাভ করেছিল। ইট ইজ মিরাকল। বাংলাদেশের খুব কম সংখ্যক ছবিতে এরকম ঘটনা ঘটেছে। আম্মাজান একটি ছবি যা সবার হৃদয়ে নাড়া দিয়েছে। একটি ফরম্যাটের মধ্যে থেকেই এত অসাধারণ একটি নির্মাণ, অসাধারণ সেন্টিমেন্ট টাচ করেছেন। ওই সময়টা আসলে আপনার কেমন ছিল? ম্যাজিক্যাল ছিল? আপনার ওই সময়ের এই অঙ্কগুলো কিভাবে মিলে গিয়েছিল আম্মাজানের জন্য? আর যদি আপনি আগে জানতেন যে এটা মিলে যাবে, তাহলে এই ছবিটার প্রযোজক তো নিশ্চয়ই আপনিই হতেন। হয়তো তাই হতাম। তবে আম্মাজানের পেছনে একটি ঘটনা আছে। মানুষ যা না দেখে তা চিন্তা করতে পারে না। গল্পটি আমার ছিল, বলতেই হয়, অনেক জায়গায় বলেছি। আমি তখন ম্যাট্রিক পড়ি। আমার মার ভালভুলার ডিজিজ হয়েছিল। গোপালগঞ্জ থেকে নিয়ে যেতাম প্রতি বৃহস্পতিবারে আমি খুলনায় ডক্টর আজিজের কাছে। তাঁকে নিয়ে লঞ্চে আসছিলাম। তো লঞ্চে একটা লেডিস কেবিন ছিল, সেই লেডিস কেবিনেই বসতো মা, আর আমি দূরে বসে মাকে পাহারা দিতাম। হঠাৎ ঘুমিয়ে গেছি, দেখি মা চিৎকার করছে, ধর ধর। আমি দৌড়ে গেলাম, মাকে কিছু জিজ্ঞেস করতে পারিনি। এরপরে 2 ঘন্টা আমি ছিলাম মার পাশে বসা লঞ্চে। তার মানে আম্মাজান ছবি আপনার বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। ইয়াস। এবং সেই প্রতিচ্ছবি আমরা দেখেছি মান্না এবং শবনম। আম্মাজান শবনমের আগে কাকে চিন্তা করেছিলেন? শাবানাকে। উনি রাজি হননি কেন? রাজি হননি সেটা তার ব্যক্তিগত বিষয়। হয়তো ভেবেছেন রেফট হবেন, এরকম দৃশ্য শাবানা করবেন না, হয়তো এমন। আপনার ছবিতে সবসময় বলিষ্ঠ সাহসী সংলাপের আধিক্য থাকে এবং সংলাপগুলো বেশ জোরালো, সুস্পষ্টভাবে আপনি বলতে চান প্রত্যেকটি ছবিতে। বা এই ধারাটি জনগণ যে নিয়েছে, তখন আপনি কতটুকু খুশি হয়েছেন? আমি রাজনীতি করতাম, আমি ছাত্র ইউনিয়ন করতাম। ছাত্র ইউনিয়ন থেকে আমার কলেজের ভিপি ছিলাম আমি। সেখান থেকে আমার একটি দেশপ্রেম ছিল, দেশপ্রেম দ্রোহ ছিল। সমাজের অন্যায়ের প্রতি প্রতিবাদ করতাম সব সময়। যখন একজন মানুষের উপকার করতে পারতাম, চিৎকার করে প্রতিবাদ করতে পারতাম, তখন আমার মনের মধ্যে অনেক প্রশান্তি আসতো। সেই থেকে সিনেমায়ও যখন চিৎকার করে মান্নাকে দিয়ে আমার কথাগুলো বলিয়েছি, তখন আমি প্রশান্তি পেয়েছি। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিষেই সেই ঘাটতি পূরণ করে। একজন পরিচালক, আপনার মতো সুপারস্টার একজন অভিনেতা প্রয়াত মান্না, তার উপর মানসিকভাবে এত নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে তারপরও আপনি ছবি সেভাবে বানাতে পারেননি, দর্শকের কাছে সেইভাবে হিট দিতে পারেননি। কিন্তু একজন পরিচালকের একটি অংশ হচ্ছে একজন শিল্পী। আপনি কি একজন শিল্পী নির্ভর পরিচালক হয়ে পড়েছিলেন মান্না ভাইয়ের কারণে? না, তেমন নয়। কারণ আমি আলমগীরকে নিয়ে ভালো ছবি করেছি, পুরস্কার পেয়েছি, আমি পেয়েছি, আলমগীর সাহেব পুরস্কার পেয়েছেন। তারপর মারুফকে দিয়েও তো ইতিহাস, আমার মনে হয় ব্যবসায়িকভাবে এটাও রেকর্ড হতো যদি ভিডিও পাইরেসি না হতো। বীর ছবি শাকিব খানকে নিয়ে বানিয়েছেন। বীরের প্রযোজক মোহাম্মদ ইকবাল,
না, দুইজনই, ওরা দুইজন মিলেই প্রযোজক। দুইজন তখন ওনারা প্রযোজক ছিলেন। তো ইকবাল সাহেব আমার একটি অনুষ্ঠানে বলেছেন যে কাজী হায়াত শাকিব খানকে যে স্ক্রিপ্টটা দিয়েছেন, শাকিব খান সেই স্ক্রিপ্টে অনেক কাটা ছেঁড়া করতেন। তখন কাজী হায়াত আক্ষেপের স্বরে বলেছেন শাকিব খান গল্প বুঝে না। আপনি কি আসলে বলেছেন? এটা আমার মান্নার বেলায়ও হয়েছে। আমি যেভাবে ছবি করতাম, ওই মান্না ক্রেন থাকতো না, ট্রলি থাকতো না, এইসব না থেকে নর্মাল পিকচারাইজেশন হচ্ছে। মান্না তখন বলতো কি ছবি বানাচ্ছি, কি করছে না করছে। তো শাকিব খানও ঠিক তেমনি, নো অ্যারেঞ্জমেন্ট, বিগ 10টা গাড়ি নাই, একটা ফুলের মালা আনা হয়েছে। এ দেখে তার মনটা অনেকটা ছোট হয়ে যেত যে কাজী হায়াত ঠোকাই ছবি তৈরি করছে। পরে যখন সে ডাবিং করতে এসেছে, ছবিটি দেখেছে, গল্প যখন মিলিয়ে ফেলা হয়েছে, মান্নার মতো সেও বলেছে আমি দুঃখিত, খুব ভালো ছবি হয়েছে। তার মানে ছবি নির্মাণ করতে অ্যারেঞ্জমেন্টটা মুখ্য না, মুখ্য হচ্ছে গল্প। আপনার মতো নির্মাতা এই কথাটাই তো স্বীকারোক্তি করবেন। কথাটা আপনার মুখে শুনতে চাই। হ্যাঁ, গল্পই আসল। গল্প ইজ দ্য অনলি স্টার অফ এ ফিল্ম। তাহলে আমরা সুপারস্টার কে, সুপারস্টারের কত ফ্যান ফলোয়ার, সুপারস্টার ছাড়া ছবি হবে না, সুপারস্টার শিডিউল না দিলে ছবি করা যাবে না, এই হীনমন্যতায় কেন ভুগি? ভোগে তো যারা নির্মাণ করতে পারে না। আমি স্টার তৈরি করিনি। এক ছবিতে দীপজল স্টার হয়নি, তেজি ছবিতে রেকর্ড। তেজি ছবির পরে ছবির শুটিং শেষ হয়ে গেছে, দীপজলকে দিয়ে একটা গান করাবে আর একটা সিন করাবে, ছবির সেন্সর হয়ে গেছে সেই ছবিতে। তাকে 2 লক্ষ টাকা পেমেন্ট করেছে, অনুরোধ করেছে। কার কোন স্টারের বেলায় এটা ঘটেছে? শুধু তাদের বক্তব্য দীপজলের একটা ছবি থাকবে পোস্টারে, তাতে আমার টাকা উঠে যাবে, অ্যাডভান্স পেয়ে যাব। তো বানানো যায় না স্টার? মান্না কি ছিল? স্টার তৈরি করেছি না আমি। কাবিলার মতো ছেলেকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছি, কাবিলা সুপারস্টার হয়েছে। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানীয় লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিষেই সেই ঘাটতি পূরণ করে। আমাদের শেষ সেগমেন্ট, আমি থাকবো না, ক্যামেরার পেছনে কেউ থাকবে না। জীবনে এমন কিছু কথা আমাদেরকে বলে যান যে কথাগুলো সারা জীবন থেকে যাবে। চলচ্চিত্রে অনেক দিন হয়ে গেল, অনেক আনন্দ পেয়েছি, অনেক বঞ্চিত হয়েছি, অনেকে ঈর্ষান্বিত হয়েছেন, ঈর্ষা থেকে প্রতিহিংসা হয়েছে আমার উপর, প্রতিঘাত করারও চেষ্টা করেছেন। এ নিয়ে অনেক দুঃখ পেয়েছি, ঘরে বসে কেঁদেছি অনেক। একটি ছবির রেমুনারেশনের 1 পয়সাও পাইনি, অথচ ছবির 50% পার্টনার ছিলাম আমি। অনেক ক্ষোভ হয়েছে, দুঃখ হয়েছে। মুক্তিযুদ্ধের ছবি বানিয়ে আমাকে বলা হয়েছে, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কাজী হায়াত সিনেমা তৈরি বন্ধ করে দেব, কেটে ফেলতে হবে মুক্তিযুদ্ধের সমস্ত অংশ। সিনেমার সমস্ত লোকে তাদের কাছে এসে যখন আক্ষেপ করেছি, সমস্ত লোকে বলেছে যে কেউ মুক্তিযুদ্ধ নিয়ে ছবি বানাইতে যায় না, আপনি কেন যান, আর এখন কান্নাকাটি করেন কেন, আপনার সাথে কেউ নাই। আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আমাকে নীরবে শুধু মরে যেতে দেবেন, মৃত্যু আমার হবেই, আমাকেও ক্ষমা করে দেবেন। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানীয় লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিষেই সেই ঘাটতি পূরণ করে।